হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে জেনে নেওয়া যাক আজকের আলোচনার বিষয় কি। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশন। এই গ্রুপের ইউনিট 1 মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইম অফ এডুকেশন। এই ইউনিটের সাব ইউনিট বি এর যে বিষয়গুলো রয়েছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য এবং সাংবিধানিক মূল্যবোধ। এখানে আমরা আলোচনা করব গণতন্ত্র বা ডেমোক্রেসি এবং ধর্মনিরপেক্ষতা বা সার্কুলারিজম। ঠিক আছে, তো আমরা আজ সাব ইউনিট বি আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথমেই আলোচনা করব কিনা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তো প্রথমের আলোচনার বিষয় কি? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলিকে বিভিন্নভাবে ভাগ করলে তার মধ্যে একটা ভাগ আমরা পাই কি? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। আসলে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা কি? দেখো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ব্যক্তিতান্ত্রিক মানে ব্যক্তির ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কি, সে শিক্ষার্থী, অর্থাৎ যে শিক্ষার্থী শিক্ষালয়ে পড়তে এসেছে তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হবে, সমাজের ব্যক্তিবর্গের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তাহলে আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝি বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা আসলে কি? না, যে শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য স্থির করা হয়। এখানে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তারপরে সমাজকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেক ব্যক্তিবর্গ বা অনেক সংগঠন আছে যারা এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে পাবো কি? ভাববাদ। প্রথমে পাবো কি? ভাববাদী যুক্তি। দেখো, আমাদের যেহেতু এমসিকিউ বেসে পরীক্ষা হবে, সুতরাং আমরা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব ঠিকই, কিন্তু অত ডিটেলসে জানার প্রয়োজন নেই। শুধু আলোচনার স্বার্থে আমরা কিছু বিষয় আলোচনা করব, আর কনসেপ্টটাই আমাদের ধরে রাখতে হবে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাবো কি, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে যারা সমর্থন করেছেন তাদের মধ্যে প্রথমে রয়েছে ভাববাদ। ভাববাদ কি বলছে? যে শিক্ষার লক্ষ্য হলো আত্মবিকাশ বা আত্ম উপলব্ধি, অর্থাৎ কি নিজেকে জানা। সেক্ষেত্রে তারা কি করছে না, ব্যক্তির বিকাশকে, ব্যক্তির আভ্যন্তরীণ সত্তাকে বিকশিত করার চেষ্টা করেছেন। অর্থাৎ তারা বলছেন যে শিক্ষার লক্ষ্য এমনভাবে স্থির করা উচিত যাতে শিক্ষার্থীর আভ্যন্তরীণ যে সত্তাসমূহ তার বিকাশ লাভ হয়। মানে তাহলে কি হবে? শিক্ষার্থী নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে, নিজের সামর্থ্যকে বুঝতে পারবে। এই কারণে ভাববাদ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করছে। আমরা দ্বিতীয় ক্ষেত্রে আলোচনা করব কি না, প্রয়োগবাদ। দেখো, প্রয়োগবাদ কি বলছে? অর্থাৎ যারা বাস্তবকে নিয়ে বিবেচনা করে, এই প্রয়োগবাদ বলছে যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির বৈষম্যকে, ব্যক্তির স্বাতন্ত্রতাকে লক্ষ্য করে। অর্থাৎ কি, তারা বলতে চাইছে যে যে সমস্ত ব্যক্তিরা প্রতিভাবান তারাই দেশের অগ্রগতিতে সাহায্য করছে বা দেশকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। সুতরাং তারা বলছেন যে সেই সমস্ত প্রতিভাবান শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা সমাজ সহ রাষ্ট্রের উন্নতিতে সহায়তা করে। তারা উদাহরণ হিসেবে বলতে চেয়েছেন আইনস্টাইন, রবীন্দ্রনাথ টেগোর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। এরা তাদের প্রতিভার মাধ্যমে, তাদের কৃতকর্মের মাধ্যমে, তাদের মহানুভবের মাধ্যমে দেশকে এবং সমাজকে অগ্রগতির পথে নিয়ে গেছেন। তাদের মূল বক্তব্য হলো যে প্রতিভাবান শিক্ষার্থীরাই কেবল বা গুণবান শিক্ষার্থীরাই কেবল সমাজ বা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সঠিক প্রতিভাবান শিশুরা নিজেদের প্রতিভাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে। এই জন্য প্রয়োগবাদ বলছে যে অবশ্যই তাহলে তাদের অভ্যন্তরীণ সত্তাগুলো, তাদের যে দৈহিক মানসিক বিভিন্ন বিকাশগুলো, অর্থাৎ যে ব্যক্তিতান্ত্রিক যে বিকাশগুলো, সেগুলো ঘটানো অত্যন্ত জরুরি, যেটা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। এটা প্রয়োগবাদ বলছে। তো এরপর আমরা জানবো প্রকৃতিবাদ। প্রকৃতিবাদ। তাহলে প্রকৃতিবাদ কি বলছে? প্রকৃতিবাদ বলছে যে
শিক্ষা হবে প্রকৃতি অনুযায়ী। শিক্ষার্থী কিভাবে শিখতে চাইছে, তার মানসিক অবস্থা, তার বুদ্ধিমত্তার ক্ষমতা, তার চাহিদা, তার সামর্থ্য, তার অগ্রগতি সম্পর্কে ধারণা করে সেই ভিত্তিতে শিক্ষার লক্ষ্যকে স্থির করতে হবে। অর্থাৎ কি, শিশুর প্রকৃতি অনুযায়ী শিশু তার নিজস্ব গতিতে শিখবে, সেটাই পরীক্ষা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। আর কি বলছে প্রকৃতিবাদ? আর বলছে যে শিক্ষার্থীরা শিখবে বহির্জগতের প্রকৃতির মাধ্যমে কোনো রকম বাধা নিষেধ ছাড়াই। তারা প্রকৃতি থেকে প্রকৃতির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিখবে। সেক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা প্রয়োগের মাধ্যমে শেখাতে হবে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীর অবশ্যই ব্যক্তিতান্ত্রিক যে বিকাশগুলো, অর্থাৎ যে তার অঙ্গ প্রত্যঙ্গ, আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর সঠিক বিকাশ হওয়া প্রয়োজন। এ কারণে প্রকৃতিবাদ বলছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মাধ্যমে শিক্ষার্থী অবশ্যই প্রকৃতির মাধ্যমে নিজস্ব গতিতে শিখতে পারবে। তো এরপর আমরা জানব মনোবিজ্ঞান বা মনোবিদ্যা। মনোবিদ্যা কি বলছে? মনোবিদ্যা বলছে যে প্রত্যেক ব্যক্তির থেকে আলাদা। প্রত্যেক ব্যক্তির মধ্যে বিভিন্ন সত্তা বর্তমান। দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক ইত্যাদি সকল দিক থেকে ব্যক্তিতে বৈষম্য রয়েছে। অর্থাৎ আমাদের মনোবিদ্যা কী করে? ব্যক্তি বৈষম্যতাকে গ্রহণ করে। এ কারণে মনোবিদ্যা বলছে যে শিক্ষার লক্ষ্যকে এমনভাবে স্থির করতে হবে যাতে শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশটা সঠিকভাবে বিকশিত হয়। এ কারণে মনোবিদ্যা চাইছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটাই প্রথম, তারপর সমাজ। তো এরপর আমরা আরও একটা বিষয় জানতে পারি, সেটা হলো কি, প্রকৃতি বিজ্ঞান। প্রকৃতি বিজ্ঞান কি বলছে? অর্থাৎ জীবন বিজ্ঞান। প্রকৃতি বিজ্ঞানও কিন্তু ব্যক্তি বৈষম্যকে বিশ্বাস করে। প্রকৃতি বিজ্ঞানও বলতে চাইছে যে প্রত্যেক ব্যক্তির থেকে বিভিন্ন দিক থেকে আলাদা হয়। তাদের মস্তিষ্কের গঠন, তাদের স্নায়ুতন্ত্রের গঠন, স্নায়ুতন্ত্রের কার্যাবলী, নিউরন, নেফ্রন, বিভিন্ন দিক থেকে ব্যক্তিতে পার্থক্য রয়েছে। তো সেদিক থেকে প্রকৃতি বিজ্ঞান বলতে চাইছে অবশ্যই ব্যক্তির চাহিদা সামর্থ্যকে গুরুত্ব দিয়ে, ব্যক্তির মানসিক গঠনকে গুরুত্ব দিয়ে তার জন্য শিক্ষার ব্যবস্থা করা উচিত। অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেই সমর্থন করছে। তো এগুলো আমরা জানলাম কি কারা কারা সমর্থন করছে, কোন কোন সংগঠন এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করছে। তো এখন আমরা জেনে নেব এর কিছু বৈশিষ্ট্য। কারণ এই বৈশিষ্ট্য যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে আরও ভালোভাবে আমরা বুঝতে পারব। আমি প্রথমেই বলেছি যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে ব্যক্তির আভ্যন্তরীণ বিভিন্ন প্রতিভা, সে দৈহিক হোক, সামাজিক হোক, মনস্তাত্ত্বিক হোক, যাই হোক। তাহলে সেক্ষেত্রে আমরা এর কতগুলো বৈশিষ্ট্য জানব। প্রথমে জানবো কি দৈহিক বিকাশ। দৈহিক বিকাশ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হচ্ছে যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীর দৈহিক বিকাশ। অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন রকমের দৈহিক কাজকর্মের মধ্যে অংশগ্রহণ করিয়ে তাদের মধ্যে দৈহিক বিকাশটাকে সঠিকভাবে করাটাই হলো শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। এ কারণে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যে বৈশিষ্ট্য তার মধ্যে দৈহিক বিকাশ পড়ছে, বা ব্যক্তিতান্ত্রিক যে লক্ষ্যগুলো সেগুলোর মধ্যে পড়ছে দৈহিক বিকাশ সাধন। এরপর আমরা জানবো কি মানসিক বিকাশ। তাহলে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আর একটা লক্ষ্য কি হলো? মানসিক বিকাশ। মানসিক বিকাশ বলতে কি বোঝায়? শিক্ষার্থীর বুদ্ধি, তার মানসিক ক্ষমতা, তার যে মানসিক প্রবৃত্তি, সেগুলোকে বোঝায়। তো এখানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হচ্ছে যে শিক্ষার লক্ষ্যটাকে এমনভাবে স্থির করতে হবে যাতে শিক্ষার্থীর মানসিক সংগঠনটা সঠিকভাবে হয়, যাতে শিক্ষার্থী তার নিজস্ব প্রতিভাকে বিকশিত করতে পারে সঠিকভাবে। এই জন্য বলা হচ্ছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলির মধ্যে আরও একটি লক্ষ্য কি
মানসিক বিকাশ। তো এরপর আমরা জানবো কি, যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হিসেবে রয়েছে সামাজিক বিকাশ। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কি রয়েছে, সামাজিক বিকাশ। অর্থাৎ কি, প্রত্যেক ব্যক্তি সমাজে থাকে, সুতরাং সমাজে থাকতে হলে সমাজের রীতিনীতি আদব কায়দাকে অবশ্যই অনুসরণ করে চলা উচিত। তো সেক্ষেত্রে যদি সঠিকভাবে শিক্ষার্থীর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলোকে পূরণ করা হয় বা সঠিকভাবে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে, আর তাদের যদি সঠিকভাবে ব্যক্তিগত বিকাশগুলো পরিপূর্ণ হয়, তাহলে সে অবশ্যই সমাজের সমস্ত রীতিনীতি আদব কায়দাগুলোকে নিজের অন্তর্ভুক্ত করে নিতে পারবে। তো তার ফলে সে সমাজের সঙ্গে সঠিকভাবে মিশতে পারবে, অর্থাৎ সে সামাজিক বিকাশের উপযোগী হয়ে উঠবে। তাহলে এরপরে আরো বৈশিষ্ট্য রয়েছে, সেটা কিনা সুঅভ্যাস গঠন। সুঅভ্যাস গঠন। সুঅভ্যাস গঠন কি, শিক্ষার্থীদের যদি সঠিকভাবে শিক্ষিত করে তোলা যায়, তাহলে তাদের মধ্যে সুঅভ্যাস গড়ে ওঠে। সেই সুঅভ্যাস শিক্ষার্থীদের মধ্যে সৎ ভাবনার জাগ্রত করায়, যা সমাজ এবং রাষ্ট্রের উন্নতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে যদি সঠিক সুঅভ্যাস গড়ে তোলা যায়, তাহলে সেই শিক্ষার্থী নতুন প্রজন্মের কাছে এক নতুন পথের দিশারি হয়ে উঠতে পারে। অর্থাৎ সেই শিক্ষার্থী যে সমাজে অবস্থিত, সেই সমাজ সহ সমগ্র রাষ্ট্রের উন্নতিতে সহায়তা করতে পারে সুঅভ্যাস গঠনের মাধ্যমে। কিভাবে? যদি শিক্ষার্থীর মধ্যে সুঅভ্যাস গড়ে ওঠে, তাহলে শিক্ষার্থীর মধ্যে সুজীবনাদর্শ গড়ে উঠবে। সেই জীবনাদর্শের ভিত্তিতে সে যে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষা তাকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যাবে বা জায়গায় নিয়ে যাবে, যার মাধ্যমে সে সমগ্র দেশের কল্যাণ করতে পারবে। তো সেক্ষেত্রে প্রয়োজন কি, সঠিক শিক্ষা। তাহলে সেদিক থেকে বলা হচ্ছে কি, ব্যক্তিতান্ত্রিক একটি লক্ষ্য হলো কি সুঅভ্যাস গঠন। এরপর আমরা জানবো কি না, ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল লক্ষ্য কি না, ব্যক্তিত্বের বিকাশ সাধন। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিসত্তা কিন্তু আলাদা। এ কারণে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বারবার বলা হচ্ছে যে শিক্ষার্থী বা ব্যক্তির চাহিদাকে, তার আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে অবশ্যই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটানো দরকার। তো এরপর আমরা এর আরও একটা বৈশিষ্ট্য আলোচনা করব, সেটা কি না, নৈতিক বিকাশ। নৈতিক কথাটার অর্থ কি না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, কোনটা সঠিক কোনটা বেঠিক নির্ণয় করার ক্ষমতাই হচ্ছে নৈতিক বিকাশ। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হচ্ছে যে শিক্ষার্থীকে যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া যায় এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের যে দৈহিক মানসিক আরও যে অন্যান্য বিকাশগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো যদি সঠিকভাবে পরিপূর্ণ করা যায়, তাহলে শিক্ষার্থীর নৈতিক বিকাশ সঠিকভাবে বিকশিত হবে বা সঠিকভাবে হবে। তো এই কারণে বলা হচ্ছে কি, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো কি নৈতিক বিকাশ। তাহলে এটা হলো কি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন লক্ষ্যগুলো কি কি। তাহলে এই যে লক্ষ্যগুলো আমরা জানলাম, এগুলো কে পূরণ করছে না, ব্যক্তিতান্ত্রিক শিক্ষা, মানে ব্যক্তিকে গুরুত্ব দিয়ে যে শিক্ষা ব্যবস্থা সেটা। তাহলে এক্ষেত্রে কি কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা নেই? অবশ্যই আছে। এক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। কেউ কেউ বলছেন যে এখানে কেবলমাত্র ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিকে গুরুত্ব দান। এখানে কেবলমাত্র ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সমাজকে একদম পেছনে ফেলা হচ্ছে। এই কারণে তারা বলতে চাইছেন, অনেক সমালোচক বলতে চাইছেন যে সমাজকে বাদ দিয়ে কখনো ব্যক্তির অস্তিত্ব কল্পনা করাই যায় না, সুতরাং সমাজকেও গুরুত্ব দেওয়া উচিত। আবার কেউ কেউ কি বলছে, ব্যক্তির বিকাশ সমাজের মধ্যেই হয়। ব্যক্তির বিকাশ সমাজের
মধ্যেই হয়। অর্থাৎ কি সঠিক সমাজ পরিবেশই ব্যক্তিকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। আমরা তো দেখি যে বিভিন্ন পরিবেশের শিক্ষার্থীরা বিভিন্নভাবে গড়ে ওঠে। আমাদের এই সমাজের যে সমস্ত শিক্ষার্থীরা তারা অন্যান্য বিদেশ বা আরও অন্যান্য জায়গার শিক্ষার্থীদের থেকে কিন্তু কিছুটা দিক থেকে বা বিভিন্ন দিক থেকে আলাদা হতে পারে। কারণ কি তাদের সমাজ ব্যবস্থার সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থার বিস্তর পার্থক্য রয়েছে। এই কারণে দেখা যায় যে সমাজের ওপর ভিত্তি করে ব্যক্তির বিকাশ ঘটছে, অর্থাৎ বিভিন্ন সমাজে বিভিন্ন ব্যক্তির বিকাশ বিভিন্নভাবে হচ্ছে। তো এই কারণে অনেক সমালোচক বলছে যে ব্যক্তির বিকাশ সঠিক সমাজ পরিবেশেই সম্ভব, সেক্ষেত্রে সমাজকে গুরুত্ব দেওয়া অনিবার্য। তো আবার অনেক সমালোচক বলতে চাইছেন যে শিক্ষার লক্ষ্য কিন্তু কি যে সুনাগরিক হয়ে ওঠা, দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা। তো সেক্ষেত্রে তার মধ্যে সামাজিক গুণাবলী অত্যন্ত জরুরি, মানে তার মধ্যে যে সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি ইত্যাদি সামাজিক গুণগুলি থাকা অত্যন্ত জরুরি। আর সেক্ষেত্রে সাহায্য করে সামাজিক কৃষ্টি, সামাজিক রীতিনীতি, সামাজিক দায়বদ্ধতা এগুলি। তো এই কারণে অনেকে বলছে যে ব্যক্তির বিকাশ সমাজ নির্ভর। অর্থাৎ কি না ব্যক্তি যে বিকাশ সাধন করছে বা ব্যক্তির মধ্যে যে বিকাশ লাভ হচ্ছে তার মূলে রয়েছে এই সমাজ ব্যবস্থা। অর্থাৎ সমাজের সঠিক নিয়ন্ত্রণ বা সঠিক সমাজ ব্যবস্থাই ব্যক্তিকে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে অনেকাংশেই সহায়তা করে। তো আমরা আজকের এই অংশে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন অংশগুলো ডিটেলসে আলোচনা করলাম। প্রথমত আলোচনা করলাম যে কি বিভিন্ন যুক্তি, কারা কারা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করছেন। তারপর আলোচনা করলাম তার কতগুলো কি বৈশিষ্ট্য আলোচনা করলাম, তাই তো বৈশিষ্ট্য আলোচনা করলাম। আর তারপর আলোচনা করলাম কি তার সীমাবদ্ধতা। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আলোচনা কমপ্লিট করলাম। আশা করি তোমরা এখান থেকে বা এই আলোচনা থেকে নিশ্চয়ই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপর একটা ধারণা করতে পেরেছো। আর এই ধারণাটাই রাখো, এত কিছু ডিটেলস মনে রাখার দরকার নেই, মোটামুটি একটা ধারণা রাখো, তার ভিত্তিতে তোমরা অবশ্যই এমসিকিউ গুলো করতে পারবে। তো এরপর আমরা আলোচনা করব কি সমাজতান্ত্রিক লক্ষ্য। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব কি না সমাজতান্ত্রিক লক্ষ্য। সমাজতান্ত্রিক লক্ষ্য অর্থাৎ কি সমাজকে কেন্দ্র করে যাতে সমাজের উন্নতি ঘটে, যাতে সমাজের রীতিনীতি, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সঠিকভাবে রক্ষিত হয় এবং সেগুলো যাতে সঠিকভাবে সঞ্চালিত হয় পরবর্তী প্রজন্মের কাছে, সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার ব্যবস্থা করাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। আর সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। ঠিক আছে, অর্থাৎ কি এখানে সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আগে সমাজ তারপরে ব্যক্তির বিকাশ বা ব্যক্তিত্বের বিকাশ। তো সেক্ষেত্রে আমরা জেনে নেব কয়েকটা যুক্তি, অর্থাৎ যে যে সংগঠন এই সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই জানব সমাজ বিজ্ঞানীদের যুক্তি। সমাজবিজ্ঞানীদের যুক্তি। তাহলে আমরা প্রথম কি জেনে নেব সমাজবিজ্ঞানীদের যুক্তি। সমাজবিজ্ঞানীরা কি বলছেন? সমাজবিজ্ঞানীরা বলছেন যে ব্যক্তিরা পরস্পর মিলিত হয়ে একটা সমাজ গড়ে তোলে, সেক্ষেত্রে তারা বিভিন্ন দায় দায়িত্ব নিজেরাই পালন করে এবং তার কিছু নিয়মাবলী রাখে। ধীরে ধীরে সেই নিয়মাবলী একটা ঐতিহ্যে পরিণত হয়, অর্থাৎ সেই ব্যক্তিরা যে নিয়ম নীতি মেনে চলেছিল তার প্রজন্মে, অর্থাৎ তার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও সেই নীতি মেনে চলছে, সেই প্রথা মেনে চলছে, সেই ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছে। তাহলে তারা বলতে চাইছে যে এই যে ঐতিহ্য, এই যে রীতিনীতি, সামাজিক রীতিনীতি, এগুলো যাতে সঠিকভাবে সংরক্ষিত হয়, যাতে পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা, ব্যক্তিরা সেই রীতিনীতি, প্রথা, আদব কায়দা সম্পর্কে জানতে পারে, তার জন্য শিক্ষাক্ষেত্রে এমনভাবে ব্যবস্থা করতে হবে
যাতে শিক্ষার্থীরা সেই সমস্ত বিষয়গুলোকে জানতে পারে। অর্থাৎ বিভিন্ন সামাজিক বিষয়গুলো যাতে শিক্ষার্থীর অজানা না থেকে যায় তার ব্যবস্থা করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। এ কারণে সমাজবিজ্ঞানটা বলতে চাইছেন অবশ্যই সমাজকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য স্থির করা উচিত। তো এক্ষেত্রে মনোবিজ্ঞানও যুক্তি দিয়েছে। মনোবিজ্ঞান কি বলছে? মনোবিজ্ঞান বলছে যে অবশ্যই ব্যক্তিরা যূথবদ্ধভাবে বা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে বা গোষ্ঠীবদ্ধভাবে থাকতে পছন্দ করে। সেক্ষেত্রে তারা বিভিন্ন কাজকর্ম সম্পাদন করে। সেক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে বিভিন্ন সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটে। আর যেগুলো হচ্ছে সামাজিক গুণাবলী, একটি সমাজে বেঁচে থাকতে গেলে এই ধরনের গুণাবলী অত্যন্ত জরুরি। তো সেদিক থেকে মনোবিজ্ঞান বলছেন যে ওই সমস্ত গুণাবলীর বিকাশ ঘটানোর জন্য অবশ্যই শিক্ষাকে সমাজের দিকে লক্ষ্য করতে হবে, অর্থাৎ শিক্ষাকে সমাজের উপর গুরুত্ব দিয়ে তার লক্ষ্য স্থির করতে হবে। এটা বলছে কি মনোবিজ্ঞান। তো এরপর আমরা জেনে নেব কি রাষ্ট্রবিজ্ঞানের যুক্তি। অর্থাৎ কি রাষ্ট্রবিজ্ঞান কি বলছে? তো এই রাষ্ট্রবিজ্ঞান কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান বলছে ব্যক্তি এবং রাষ্ট্রের সম্পর্ক অবিচ্ছেদ্য। ব্যক্তির কল্যাণ মানেই সমাজের কল্যাণ, আর সমাজের কল্যাণ মানেই রাষ্ট্রের কল্যাণ। এখানে ব্যক্তি স্বার্থ বলে কিছু নেই, সমাজের স্বার্থ বা রাষ্ট্রের স্বার্থই হলো মূল কথা। আর এ কারণে রাষ্ট্রবিজ্ঞান বলছে অবশ্যই রাষ্ট্রের উন্নতির দিকে, সমাজের উন্নতির দিকে লক্ষ্য রেখে সমাজকে ভিত্তি করে, সমাজের চাহিদার উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য নির্বাচন করা দরকার। এটা বলছে কে? এটা বলছে কি না রাষ্ট্রবিজ্ঞান। তো এরপর আমরা জেনে নেব কি বৌদ্ধ শিক্ষার দৃষ্টিভঙ্গি। বৌদ্ধ শিক্ষার দৃষ্টিভঙ্গি। তো আমরা যদি প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কে আমরা লক্ষ্য করি, সেখানে দেখব কি সেখানে যে শিক্ষা ব্যবস্থা সেটা ছিল সামাজিক। কারণ সেখানে শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক এবং বিহার কেন্দ্রিক। বিহারগুলিতে গণতান্ত্রিক যে নিয়ম নীতি মেনেই শিক্ষা প্রদান করা হতো। সেখানে শিক্ষক শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষা লাভ করত শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে তাদের মধ্যে বিভিন্ন সামাজিক দৃষ্টিভঙ্গি, বিভিন্ন সামাজিক গুণাবলী যেমন সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি ইত্যাদি গুণগুলির বিকাশ ঘটত, আর যেগুলি সমাজে বেঁচে থাকার জন্য একজন ব্যক্তির মধ্যে থাকা অত্যন্ত জরুরি। সে কারণে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কিন্তু একদিক থেকে সমাজতান্ত্রিক লক্ষ্যকেই সমর্থন করছে। তো এগুলো গেল কি না যুক্তি, সমাজতান্ত্রিক লক্ষ্যকে কারা কারা সমর্থন করছে। তো এরপর আমরা জানবো কি এর কতগুলো বৈশিষ্ট্য বা এর সুবিধা বলতে পারি, বা সমাজতান্ত্রিক লক্ষ্যগুলো কি কি সেটাও আমরা বলতে পারি। তো প্রথমেই যেটা জানবো সেটা হলো কি সামাজিক কৃষ্টি। সামাজিক কৃষ্টি সংরক্ষণ। সামাজিক কৃষ্টিকে সংরক্ষণ অর্থাৎ কি যেগুলো আমরা আলোচনা করেছি, অর্থাৎ সমাজের যে নিয়ম নীতি, আদব কায়দা, ঐতিহ্য, সেগুলোকে কি সংরক্ষণ করতে হবে। আর সেগুলো সংরক্ষণ করার সবচেয়ে বড় মাধ্যম কি শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই কি হয় যে সামাজিক রীতিনীতিগুলো সংরক্ষিত হয়। অর্থাৎ একটা সমাজের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো বিভিন্ন বিষয়ের মধ্যে সংযুক্ত করা হলে সেগুলো বিষয়ের মধ্যে থাকলো, পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা সেগুলো পড়লো বা সেগুলো সম্পর্কে জানলো, তখন শিক্ষার্থীরা কি হবে তার আগের সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা পাবে। তার ফলে কি সে সেগুলোর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নিজের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ ঘটাবে, তাই না? তো সেক্ষেত্রে সামাজিক কৃষ্টি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, যেটা সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার এক লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, তো তাহলে সামাজিক কৃষ্টি তো সংরক্ষণ হলো, তাহলে তারপর কি হবে সামাজিক কৃষ্টির সঞ্চালন। তাহলে সামাজিক কৃষ্টি সঞ্চালন অর্থাৎ কি যেটা বলা হলো যে কি সামাজিক যে কৃষ্টিগুলো, সামাজিক যে ঐতিহ্যগুলো সেগুলো কিভাবে শিক্ষার্থীরা জানতে পারবে যদি সেগুলোকে বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
তাহলে শিক্ষার্থীরা যখন জানলো যে সমাজে এই রকম রীতিনীতি ছিল, তো এগুলো খুব ভালো ছিল, তো সেক্ষেত্রে সে চাইবে যে বর্তমান সমাজের ক্ষেত্রে এই সমস্ত রীতিনীতিগুলোর প্রয়োগ হোক। তাহলে কি হলো যে পূর্ববর্তী সমাজের রীতিনীতিগুলো বর্তমান সমাজের কাছে বা বর্তমান সমাজের ব্যক্তিবর্গের কাছে সঞ্চালিত হলো। এইভাবে এই সমাজের কাছ থেকে সমাজের রীতিনীতিগুলো পরবর্তী সমাজে বা পরবর্তী প্রজন্মের সমাজের কাছে সঞ্চালিত হবে। আর এর প্রধান মাধ্যম কি? শিক্ষা ব্যবস্থা। এরপর আমরা জানবো সামাজিক কৃষ্টির উন্নয়ন। সামাজিক কৃষ্টির উন্নয়ন। দেখো, সমাজের অর্থাৎ প্রত্যেক সমাজের রীতিনীতি যে খুব ভালো বা সেটা পরবর্তী সমাজে সঞ্চালনযোগ্য তা কিন্তু নয়। তাহলে দেখবো কি বিভিন্ন সমাজের রীতিনীতি, বিভিন্ন সমাজের ঐতিহ্য, বিভিন্ন সমাজের কৃষ্টি ব্যবস্থা কিন্তু আলাদা। তাহলে সেই সমস্ত কৃষ্টির মধ্যে পরিবর্তন আনা জরুরি। কারণ কি, বর্তমান দিন হচ্ছে প্রযুক্তি নির্ভর যুগ। আমরা যদি পেছনের সমাজ ব্যবস্থাকে লক্ষ্য করি তখন কিন্তু প্রযুক্তির অতটা উন্নতি হয়নি। সুতরাং সে সময় সমাজ ব্যবস্থা যে রীতিনীতিগুলো বর্তমান সমাজ ব্যবস্থার থেকে কিন্তু একটু আলাদা ছিল। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, বর্তমান শিক্ষার প্রয়োগ ঘটিয়ে সেই সমস্ত রীতিনীতিগুলোকে আমরা কি পুনর্গঠন করেছি। কিসের মাধ্যমে? না, শিক্ষার মাধ্যমে। তাহলে এই কারণেই বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক লক্ষ্যের একটা গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত সামাজিক কৃষ্টির উন্নয়ন। তাহলে সামাজিক কৃষ্টির মধ্যে ভালো খারাপ দিক থাকতে পারে, তাহলে সেগুলোকে পুনর্গঠন অর্থাৎ সেগুলোর মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করে নিতে হবে। আর তার প্রধান মাধ্যম হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থাই হচ্ছে তার প্রধান মাধ্যম। এ কারণে বলা হচ্ছে কি না, সামাজিক কৃষ্টির উন্নয়ন ঘটানো সমাজতান্ত্রিক লক্ষ্যের, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের এক গুরুত্বপূর্ণ লক্ষ্য। তো এরপর আমরা জানবো কি সামাজিকীকরণ। সামাজিকীকরণ, সামাজিকীকরণ বলতে কি? সামাজিকীকরণ কথার অর্থ হলো সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করা। আমি যদি সমাজকে সঠিকভাবে চিনতে পারি, সমাজের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে আমার জ্ঞান থাকে, তাহলে আমি অবশ্যই সেই সমাজের সঙ্গে সহজে মিথস্ক্রিয়া করতে পারবো। আর এই প্রক্রিয়াটাকে অর্থাৎ সমাজের সঙ্গে মেলামেশাটাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ। আমরা এক কথায় এইভাবে মনে রাখতে পারি কি, যে সমাজের সঙ্গে মেলামেশা করা বা সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। আর সামাজিকীকরণ সেই সঠিকভাবে করতে পারবে যার মধ্যে সেই সমাজের অস্তিত্ব, সেই সমাজের সম্পর্কে ধারণা তার মধ্যে থাকবে। আর সেই সমাজের ধারণা করার অন্যতম উপায় হলো কি শিক্ষা ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমরা জানলাম কি না, সমাজতান্ত্রিক লক্ষ্যের এক গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সামাজিকীকরণ। তাহলে এরপর আমরা জানবো কি সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন। তাহলে আমরা কি জানবো? সামাজিক পরিবর্তন। আমি যে বললাম যে বর্তমান সমাজ কিনা প্রযুক্তি নির্ভর, অর্থাৎ বর্তমানে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বুদ্ধিকে কাজে লাগাচ্ছি। তো সেক্ষেত্রে কি আগের যে প্রসেস বা আগের যে পদ্ধতি তার মধ্যে পরিবর্তন হচ্ছে। সুতরাং এইভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র অগ্রগতির পথে এগিয়ে চলেছে। তাহলে সেক্ষেত্রে সাহায্য করছে কি না, বর্তমান শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার যে জ্ঞান, সেটা আমাদেরকে বর্তমান সমাজ পরিস্থিতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি সামাজিক পরিবর্তন। বর্তমান শিক্ষার লক্ষ্য তো এমনই যে বর্তমান যে সমাজ ব্যবস্থা তার মধ্যে সুপরিবর্তন, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন ঘটালে সমাজ ও রাষ্ট্রের উন্নতি ঘটবে সেটা নির্বাচন করে তার ভিত্তিতে শিক্ষার লক্ষ্য স্থির করা সমাজকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য। তো এই কারণে বলা হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত সামাজিক পরিবর্তন সাধন। তো এরপর আমরা আর একটা এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কি না উপযুক্ত নাগরিক তৈরি। উপযুক্ত নাগরিক তৈরি। দেখো, আমরা যদি বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকাই, উপযুক্ত নাগরিকের ভীষণ অভাব।
অর্থাৎ যে ব্যক্তি 10 জনের কথা ভাববে, 10 জনকে নিয়ে চলবে, এমন ব্যক্তির অভাব রয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায়। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত কিনা উপযুক্ত নাগরিক সৃষ্টি করা। তাহলে সে কি করবে? সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য ভাববে এবং সমাজ ও দেশকে অগ্রগতি পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এ কারণে সমাজতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বলা হচ্ছে যে উপযুক্ত নাগরিক তৈরি করা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। তো এটা গেল কি না বিভিন্ন বৈশিষ্ট্যগুলো। সমাজতান্ত্রিক লক্ষ্যেরও কিছু সীমাবদ্ধতা বা সমালোচনা রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। সেই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মতো সেখানে যেমন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছিল, এখানে যেমন সমাজকেই বেশি প্রাধান্য দিচ্ছে, ব্যক্তিকে প্রাধান্যই দিচ্ছে না। তো এই কারণে প্রথম পয়েন্ট উঠে আসছে কি সমাজকে অত্যন্ত প্রাধান্য দান, সমাজকে অধিক প্রাধান্য দান। অর্থাৎ বলা হচ্ছে কি না সমাজকেই অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে ব্যক্তিরও তো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তির যে সত্তাগুলো সেগুলোর বিকাশ ঘটানোও তো শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায়, তো সেক্ষেত্রে আমরা সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় সেই সমস্ত বিকাশের কথা কিন্তু দেখিনি। সেখানে শুধু সমাজকেই নিয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার কথা বলা হয়েছে। তো এই কারণে বলা হচ্ছে যে এখানে সমাজকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা কখনোই উচিত নয়। তো এখানে আর একটা যে সমালোচনার দিকের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো কি না ব্যক্তি স্বাতন্ত্র্য গুরুত্বহীন। অর্থাৎ কি ব্যক্তি স্বাতন্ত্র্য গুরুত্বহীন। অর্থাৎ কি এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অর্থাৎ ব্যক্তির যে মধ্যে পার্থক্য রয়েছে, ব্যক্তি বৈষম্য যে রয়েছে, তার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে সমস্ত ব্যক্তি যেহেতু সমাজে থাকে, সেহেতু সমাজকেই কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠা উচিত। কিন্তু সেটা ব্যক্তি বৈষম্যকে যদি না গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যক্তির বিকাশ ঘটবে না। আর ব্যক্তির বিকাশ না ঘটলে সমাজের উন্নতি সম্ভব নয়, সমাজের উন্নতি না ঘটলে রাষ্ট্রের উন্নতি কখনোই সম্ভব নয়। তো এগুলো কি ছিল না, এগুলো সীমাবদ্ধতা বা সমালোচনা। তো এক্ষেত্রে আমরা আলোচনা করলাম কি না সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে আমরা তার যুক্তিগুলো, তার বৈশিষ্ট্যগুলো এবং তার সীমাবদ্ধতা বা সমালোচনাগুলো একসঙ্গে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের মধ্যে সমাজতান্ত্রিক লক্ষ্যের ব্যাপারে অনেকটা ধারণা হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো। তো এই কনসেপ্টটাকে সঙ্গে রাখো, এর উপর ভিত্তি করেই তোমরা এমসিকিউ গুলো করার চেষ্টা করো। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন এমসিকিউ। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। কারণ এর পরবর্তীতে আমরা এই যে সাব ইউনিট বি এর কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব, সম্ভাব্য এমসিকিউ, অর্থাৎ যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো এর পরবর্তী অংশ সাংবিধানিক মূল্যবোধ, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো এখন আমরা আলোচনা করব কি না সাংবিধানিক মূল্যবোধ। তাহলে এখন আলোচনার বিষয় কি না সাংবিধানিক মূল্যবোধ। এক্ষেত্রে আমরা আলোচনা করব কি না ডেমোক্রেসি অ্যান্ড সার্কুলারিজম, অর্থাৎ কি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তো প্রথমেই আমরা আলোচনা করব কি গণতন্ত্র। কি গণতন্ত্র, যার ইংরেজি স্পেলিংটা কি না ডেমোক্রেসি। না গণতন্ত্র বা ডেমোক্রেসি। তো দেখো এখানে গণতন্ত্র বা ডেমোক্রেসি যে কথাটা, ইংরেজি কথাটা ডেমোক্রেসি, তো এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। একটা হলো কি না ডেমোস, DEMOS, ডেমোস। আর একটা কি না ক্রেটাস, KRATOS, ক্রেটাস। ডেমোস কথার অর্থ কি জনসাধারণ, জনসাধারণ। আর ক্রেটাস কথার অর্থ কি ক্ষমতা। অর্থাৎ আমরা ডেমোক্রেসি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি বলতে পারি না জনসাধারণের ক্ষমতা, জনসাধারণের ক্ষমতা। তাহলে দেখো
আমরা এই ডেমোক্রেসি শব্দটা পেলাম কি শব্দ থেকে? না দুটো গ্রিক শব্দ থেকে। এই যে দুটো শব্দ এখানে যে আমরা পেলাম, এই দুটো যে শব্দ এখানে আমরা এই যে দুটো শব্দ পেলাম, এটা কিন্তু কি শব্দ? গ্রিক শব্দ। মনে রাখবে, কারণ পরীক্ষায় থাকতে পারে যে ডেমোক্রেসি শব্দটি যে দুটি শব্দ থেকে এসেছে সেটা কোন শব্দ। এখানে বিভিন্ন অপশান থাকবে, তো সেখান থেকে আমাদের এই গ্রিক শব্দ এই অপশানটা বেছে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে দুটো গ্রিক শব্দ পেলাম, প্রথম পেলাম ডেমোস, যার অর্থ হচ্ছে সাধারণ অর্থাৎ জনসাধারণ, আর একটা পেলাম কি না ক্রেটাস, যার অর্থ হলো কি ক্ষমতা। তো সেক্ষেত্রে আমরা গণতন্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পেতে পারি যে জনসাধারণের ক্ষমতা, অর্থাৎ যেখানে জনগণই সর্বক্ষমতার অধিকারী। জনগণ চাইলে কোনো ক্ষেত্রে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অথবা সেই সিদ্ধান্তকে বাতিল করতে পারে, অর্থাৎ জনসাধারণের ক্ষমতাই হচ্ছে গণতন্ত্র। তো এখন আমরা এই গণতন্ত্র বা ডেমোক্রেসির ওপরে বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করতে পারি, অর্থাৎ কেউ কেউ এই গণতন্ত্র বলতে কি সেখানে কিছু বলেছে। তো সেক্ষেত্রে জুয়ার্ড বলে একজন ব্যক্তি জোয়ার্ড বলে একজন ব্যক্তি তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে গণতন্ত্র হলো মানুষের জীবনযাপনের এক প্রক্রিয়া। এটা বলেছেন কি জোয়ার্ড। এবং জন ডিউই তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এ ডেমোক্রেসি ইজ মোর দেন এ পার্ট বা এ ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ কি না তিনি বলতে চাইছেন যে সরকার বা যে বর্তমান তিনি বলতে চাইছেন যে সরকারের যে ব্যবস্থা বা সরকারের আর একটা দিক হলো এই ডেমোক্রেসি বা গণতন্ত্র। এটা বলেছেন কে না জন ডিউই। কে বলেছে? ডিউই। তাহলে ডিউই কি বললো না এ ডেমোক্রেসি ইজ মোর দেন এ ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে এটা পরীক্ষা থাকতে পারে যে এই কথাটা কে বলেছেন, অর্থাৎ কি না এ ডেমোক্রেসি ইজ মোর দেন এ ফর্ম অফ গভর্নমেন্ট, এ কথাটি কে বলেছেন। সেখানে অন্যান্য অপশনের মধ্যে যদি ডিউ থাকে তাহলে আমরা এই অপশনটা বেছে নেব। তো এই ক্ষেত্রে আমরা রাধাকৃষ্ণনের সংজ্ঞাটাও জানতে পারি। তো তিনি কি বলেছেন? গণতন্ত্র হলো জীবনযাপনের একটা ধারা যা স্বাধীনতা এবং সমসুযোগের নীতির উপর প্রতিষ্ঠিত। তাহলে এটাকে বলেছেন না রাধাকৃষ্ণন। তাহলে রাধাকৃষ্ণন কি বললেন? না রাধাকৃষ্ণন বললেন কি না গণতন্ত্র হচ্ছে জীবনযাপনের একটা প্রক্রিয়া। আমরা যে সমাজ ব্যবস্থায় থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছি সমাজ ব্যবস্থার সঙ্গে, সেই প্রক্রিয়াটাই তো জীবনযাপনের একটা প্রক্রিয়া। আর সেখানে সহায়তা করছে কি গণতান্ত্রিক ব্যবস্থা। দেখো আমরা সমাজে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গকে আমরা একত্রিত করি, সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সেখানে যার সিদ্ধান্তর ওপরে সবচেয়ে বেশি লোক আস্থা রেখেছে তার উপর ভিত্তি করে তাকে আমরা সিদ্ধান্ত নিতে কি বলা যায় নিতে সহায়তা করি অথবা তার সিদ্ধান্তকে আমরা মেনে নিই। তাহলে এই সমস্ত বিষয়গুলো কি গণতান্ত্রিক বিষয়। তো এই কারণেই রাধাকৃষ্ণন বলছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা বা এই গণতন্ত্র হলো একটা জীবনযাপনের ধারা যা স্বাধীনতা এবং সমসুযোগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে এটাকে বললেন না রাধাকৃষ্ণন বলেছেন। তো এইরকম সংজ্ঞাগুলো পরীক্ষায় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো সেগুলো আমরা একটু জেনে নিলাম। তো এরপর আমরা জানবো কি, যেহেতু আমরা এখানে শিক্ষার লক্ষ্য জানছি যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য, সেক্ষেত্রে আমরা গণতন্ত্রের কি লক্ষ্য রয়েছে, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কি লক্ষ্য রয়েছে সেটা আমরা জানবো। তাহলে এখন আমরা জানবো কি না গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। তাহলে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি হতে পারে? তাহলে কি সঠিক নেতৃত্ব গড়ে তোলা। কারণ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করতে বা গণতান্ত্রিকভাবে কোনো সংগঠনকে পরিচালিত করতে অবশ্যই একজন সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন, আর যেটা সম্ভব এই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এ কারণে বলা হচ্ছে এর এক গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো কি না নেতৃত্বের উৎপাদন।
অর্থাৎ কি না, যাতে নেতা গঠন হতে পারে, যাতে সে সঠিকভাবে সংগঠনকে, দলকে অথবা কোনো বিদ্যালয়কে সঠিকভাবে পরিচালিত করতে পারে। এ কারণে বলা হচ্ছে যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঠিক নেতৃত্বের বিকাশগুলো তাদের মধ্যে ঘটাতে হবে। তো এ কারণে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হিসেবে আমরা বলতে পারি নেতৃত্বের উৎপাদন। আর কি পড়তে পারে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্যের মধ্যে? চরিত্র গঠন। বিভিন্ন কমিশন যেমন কোঠারি কমিশন, মুদালের কমিশন, এরা কিন্তু গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করেছেন এবং এরা বলতে চাইছেন যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে সঠিক চরিত্রের বিকাশ ঘটানো যায়। ঠিক আছে, তো এরপর আমরা জানতে পারি কি এই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হিসেবে রয়েছে কি ব্যক্তি সত্তার বিকাশ। ব্যক্তি সত্তার বিকাশ। এই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় কি বলা হচ্ছে যে আমরা সঠিকভাবে যদি গণতন্ত্রকে লক্ষ্য করে গণতান্ত্রিকভাবে শিক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে প্রত্যেক ব্যক্তির মধ্যে যে বিভিন্ন সত্তাগুলো রয়েছে তাহলে সেগুলোর আমরা সঠিক বিকাশ ঘটাতে পারবো এবং তার ফলে ব্যক্তির মধ্যে যে ব্যক্তি সত্তার বিকাশ ঘটবে তার ভিত্তিতে ব্যক্তি সহজে সমাজ পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারবে। এ কারণে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হিসেবে ব্যক্তি সত্তার বিকাশকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। এর আরো একটা লক্ষ্য থাকতে পারে, সেটা হচ্ছে কি বৃত্তিমুখী সমাজ। বৃত্তিমুখী সমাজ অর্থাৎ কি না, বর্তমানে প্রত্যেক ব্যক্তির একটা চাহিদা রয়েছে যে সে পড়াশোনার মাধ্যমে হোক বা বিভিন্ন কাজের মাধ্যমে হোক সে পরবর্তী ক্ষেত্রে যেন কিছু সে অর্জন করতে পারে, কোনোভাবে সে নিজেকে চালিয়ে নিতে পারে বা কোনোভাবে জীবিকা অর্জন করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনভাবে গণতান্ত্রিক শিক্ষাকে প্রবর্তন করা উচিত যাতে শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট সময় পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী উপার্জন করতে পারে। তার ফলে কি হবে, সে যে সমাজে থাকে, যে পরিবারে থাকে, তার উন্নতি ঘটবে, তার মাধ্যমে দেশের উন্নতিও সম্ভব। এ কারণে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হিসেবে রয়েছে কি বৃত্তিমুখী সমাজ, অর্থাৎ কি সমাজকে বৃত্তিমুখী বা উৎপাদনমুখী করে তুলতে হবে। তাহলে এগুলো কি না, শিক্ষার গণতান্ত্রিক যে লক্ষ্য সেই গণতান্ত্রিক লক্ষ্যের মধ্যে এই বিষয়গুলো পড়ছে। তাহলে নিশ্চয়ই তোমাদের গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। তো তার উপর ভিত্তি করে তোমরা অবশ্যই বিভিন্ন এমসিকিউ গুলোর উত্তর দিতে পারবে। এই ধারণাটুকু রেখো যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাটা কি বা গণতন্ত্রটা কি, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই, কারণ এর ভিত্তিতেই আমরা এমসিকিউ করব। শুধুমাত্র আলোচনার খাতিরে আমরা এতগুলো বিষয় আলোচনা করলাম বা জানার চেষ্টা করলাম। তো এরপর আমরা জানবো কি না ধর্ম নিরপেক্ষতা বা সার্কুলারিজম। তো এখন আমরা জানবো কি না ধর্ম নিরপেক্ষতা। তাহলে এখন আলোচনার বিষয় ধর্ম নিরপেক্ষতা। বাকি সার্কুলারিজম, অর্থাৎ এই ধর্মনিরপেক্ষতা কথার অর্থ কি? এখানে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় যে প্রত্যেক ব্যক্তি নিজের মতো করে নিজের ধর্মের অনুশীলন, নিজের ধর্মের প্রচার, নিজের ধর্মের গ্রহণ, অর্থাৎ সে যে কোনো ধর্মের গ্রহণ এটা সে নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারে। সেক্ষেত্রে কোনো বাধা বাধ্যকতা নেই, সে স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারে। এ কারণেই বলা হচ্ছে যে আমাদের দেশ অর্থাৎ আমাদেরই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে যে কেউ নিজের ধর্মকে সঠিকভাবে অনুশীলন করার সুযোগ পেতে পারে এবং নিজের ধর্মকে প্রচারও করতে পারে। তো সেক্ষেত্রে তাকে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। তো এখানে বলে রাখি যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনে এই ধর্মনিরপেক্ষ কথাটি এসেছে বা যুক্ত হয়েছে। তাহলে কি বললাম যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে এইরকম যদি ভুল হয় সংবিধান
তাহলে কি না 1976 সালে 42তম সংবিধান সংশোধনে সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত হয়েছে। তাহলে এখান থেকে এমসিকিউ থাকতে পারে যে কত সালে অথবা কততম সংবিধান সংশোধনে আমরা এই ধর্মনিরপেক্ষ কথাটা সংবিধানে যুক্ত করেছি বা সংবিধানে যুক্ত হয়েছে। আর এখানে যে বিষয়গুলো রয়েছে এই ধর্মনিরপেক্ষতার মধ্যে, তো সেগুলো কি কি না সেগুলোর মধ্যে 1 নম্বর হলো কি সংবিধানের যে ধারাগুলো, সংবিধানের ধারা, সেখানে 1 নম্বরে আমরা আলোচনা করতে পারি কি না 25A 25A এই যে ধারাটা রয়েছে এখানে বলা হয়েছে কি না ভারতবর্ষে অবস্থিত প্রত্যেক ব্যক্তি নিজের মতো করে নিজের ধর্মের অনুশীলন প্রচার এবং গ্রহণ করতে পারবে। এটা বলা হয়েছে কি না 25A তে বলা হয়েছে। ঠিক আছে, তো এরপর রয়েছে আরো একটা ধারা, সেটা হলো কি না 28A। এখানে কি বলা হয়েছে না এখানে বলা হয়েছে যে সরকার অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো সেখানে কোনো রকম ধর্মীয় আলোচনা অথবা ধর্মকে ভিত্তি করে কোনো প্রচার, ধর্মের গ্রহণ, ধর্মের অনুশীলন এগুলো করা যাবে না, এগুলো দণ্ডনীয় অপরাধ। কোথায় না সরকারি অনুদান প্রাপ্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেক্ষেত্রে। আবার 28(3) এই ধারাতে বলা রয়েছে কি না রাষ্ট্রের অধীনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও ধর্মভিত্তিক আলোচনাগুলো অতিরিক্ত মাত্রায় করা যাবে না, কম মাত্রায় করা যেতে পারে। সেক্ষেত্রে কি বিভিন্ন ধর্মভিত্তিক যে অনুষ্ঠানগুলো সেগুলো আয়োজন করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে যে অভিভাবকবৃন্দ রয়েছেন তাদেরকে কোনোভাবে বাধ্য করা যাবে না যে সেই অনুষ্ঠানে তাদের আসতে হবে যে বা তাদেরকে সেই অনুষ্ঠানে যোগ দিতেই হবে, এরকমভাবে তাদেরকে বাধ্য করা যাবে না। তো সেটা বলা হয়েছে কি 28(3) এই ধারাতে। তো এরপর আমরা দেখব কি 4 নম্বরে 28 নম্বর যে ধারা সেখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কোনো ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়ে অবশ্যই ধর্মভিত্তিক আলোচনা করা যেতে পারে। এটা বলা রয়েছে 28 নম্বর ধারায়। কোনো ট্রাস্ট অর্থাৎ কি যার উপর বর্তমান সরকার বা ভারতবর্ষের সরকার আস্থা রাখে এমন কোনো ট্রাস্টেড সংস্থা যদি কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সেখানে ধর্মভিত্তিক আলোচনা করা যেতে পারে। আর কি না 30, তো এখানে 30 নম্বর ধারাতে কি বলা রয়েছে না 30 নম্বর ধারাতে বলা রয়েছে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ কোনো প্রতিষ্ঠান স্থাপন করেন তো সেক্ষেত্রে তারা সেই ধর্মের আলোচনা, সেই ধর্মের অনুশীলন, সেই ধর্মের বিশ্লেষণ অবশ্যই করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম বৈষম্যকে স্থান দেওয়া চলবে না। সেক্ষেত্রে যে কেউ অংশগ্রহণ করতে পারে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। তো এক্ষেত্রে আমরা এই যে ধারাগুলো জানলাম 25A 28A 28(3) 28(30) এই যে ধারাগুলো এই ধর্মনিরপেক্ষতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এগুলো থেকে অবশ্যই এমসিকিউ আসে যে কোন ধারাতে কি বলা রয়েছে। অথবা এই কথাটা ধরো বলতে পারে যে আমাদের ভারতবর্ষে অবস্থিত প্রত্যেক ব্যক্তি নিজস্ব ধর্মের অনুশীলন প্রচার গ্রহণ অবশ্যই করতে পারে, সেখানে তাদের কোনো বাধা দেওয়া যাবে না। এটা কোথায় বলা রয়েছে, সেখানে বিভিন্ন অপশানের মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে 25A। তাহলে এইরকমভাবে এমসিকিউ আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, তোমরা একটু ভালোভাবে এদিক থেকে কনসেপ্ট করে নিও। আর কি না এই ধর্মনিরপেক্ষতার দিক থেকে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত, তাহলে ধর্মনিরপেক্ষতার দিক থেকে শিক্ষার লক্ষ্য, তাহলে ধর্মনিরপেক্ষতার দিক থেকে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত। এখানে বলা হচ্ছে কি না আধ্যাত্মিক বিকাশ। প্রথম লক্ষ্য কি আধ্যাত্মিক বিকাশ। ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ লক্ষ্যে বলা হচ্ছে যে এর মূল লক্ষ্য হওয়া উচিত আধ্যাত্মিক বিকাশ, অর্থাৎ কি শিক্ষার্থীরা যাতে নিজেদের সত্তাকে
সঠিকভাবে চিনতে পারি, নিজেকে উপলব্ধি করতে পারি, নিজের প্রতিভা নিজের গুণাবলী সম্পর্কে নিজেই ধারণা করতে পারে। সে কারণে বলা হচ্ছে যে আধ্যাত্মিক বিকাশ হলো ধর্মনিরপেক্ষ শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। তো 2 নম্বরে আমরা আলোচনা করতে পারি না প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশে কি বলা হচ্ছে? প্রাক্ষব বা প্রক্ষোভ বলতে কি, যে আনন্দ, রাগ, ভয়, প্রেম, ভালোবাসা, ঘৃণা, অহংকার ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো কি প্রক্ষোভ। তো এই প্রক্ষোভের যাতে সঠিকভাবে বিকাশ ঘটে, কিছু প্রক্ষোভ রয়েছে ভালো, যেমন কি না স্নেহ, ভালোবাসা, আনন্দ, কৌতূহল ইত্যাদি বিষয়গুলো। আবার কিছু কি মানে কি বলা যায় খারাপ যে প্রক্ষোভগুলো সেগুলো রয়েছে, যেমন ঘৃণা করা, ভয় করা, হিংসা করা, অসত্য ইত্যাদি যে প্রক্ষোভগুলো, এগুলো কি খারাপ প্রক্ষোভ। তাহলে এখানে বলা হচ্ছে যে সঠিকভাবে ধর্মনিরপেক্ষতার শিক্ষা প্রয়োগ করে শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত প্রক্ষোভের বিকাশ ঘটিয়ে অবাঞ্ছিত প্রক্ষোভগুলি দূর করাই হবে শিক্ষার মূল লক্ষ্য। তো এরপর আমরা আলোচনা করতে পারি 3 নম্বর যে লক্ষ্য, সেটা হচ্ছে কি না নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ যেটা হচ্ছে কি ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যতেও ছিল। তাহলে এখানে বলা হচ্ছে কি না শিক্ষার্থীর মধ্যে নৈতিক বিকাশ অর্থাৎ ভালো মন্দকে বিচার করার ক্ষমতা, সঠিক ভুল ইত্যাদি বিবেচনা করার ক্ষমতা যেন শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে তৈরি হয়। তো এক্ষেত্রে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতার শিক্ষা প্রয়োগ করে শিক্ষার্থীর মধ্যে নৈতিক বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থী যেন কোনোভাবে কাউকে পক্ষপাত না করে বা কোনো কিছুর মধ্যে পক্ষপাতমূলক ধারণা না গড়ে ওঠে, বা নিজের ধর্মের প্রতি কেবলমাত্র পক্ষপাতমূলক ধারণা না গড়ে ওঠে। সে কারণে নৈতিক বিকাশ অনিবার্য হয়ে ওঠে। কোন ক্ষেত্রে? না ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে বিশেষভাবে। তো এরপর আমরা 4 নম্বর যে লক্ষ্য সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ, ধর্মনিরপেক্ষতার শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক বিকাশকে। কারণটা কি না নিরপেক্ষতা কথার অর্থই কি যে সমস্ত দিক থেকে নিরপেক্ষ থাকবো, কাউকে পক্ষপাত করব না। তো সেক্ষেত্রে আমাদের সামাজিক বিকাশটাও সঠিকভাবে হওয়া উচিত। আমাদের মধ্যে যদি সঠিকভাবে সামাজিক গুণাবলীগুলো তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে খুব সহজেই নিরপেক্ষতার ধারণা বা নিরপেক্ষতার মনোভাব খুব সহজেই গড়ে উঠবে। এ কারণেই বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতার যে শিক্ষা তার লক্ষ্য হিসেবে সামাজিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। তো এগুলো কি গেল না ধর্মনিরপেক্ষ যে শিক্ষা ব্যবস্থা তার বিভিন্ন লক্ষ্য। তো সেক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো কি, এর বিভিন্ন ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আর একটা বিষয় কত সালে এবং কততম সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত হয়েছে সেটাও তোমাদের মনে রাখতে হবে। আর যে বৈশিষ্ট্যগুলো বা লক্ষ্যগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে। তো আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সাব ইউনিট বি অর্থাৎ সেমিস্টারের মানে ফার্স্ট সেমিস্টারের গ্রুপের প্রথম ইউনিটের যে সাব ইউনিট বি ছিল তার সম্পূর্ণ অংশটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করেছি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, তারপরে সমাজতান্ত্রিক লক্ষ্য, তারপরে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। তো এর ভিত্তিতে তোমরা অবশ্যই প্রশ্নগুলো করতে পারবে, এটা আমার বিশ্বাস। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এর পরবর্তীতে আমরা এই যে ইউনিট অর্থাৎ সাব ইউনিট বি এর উপর কতগুলো সম্ভাব্য এমসিকিউ নিয়ে আসবো। তো তার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো